accident. Make it look like an accident and expect me to run. এই মুহূর্তে বিশ্বের দুটি সবচেয়ে বিপজ্জনক স্থান ইউক্রেনের রণক্ষেত্র আর পারস্য উপসাগর। একটিতে চলছে শান্তির নামে যুদ্ধ, অন্যটিতে কূটনীতির নামে সংঘাত। এই মুহূর্তে ইউক্রেনের জেলেনস্কি হয়তো ডানবাস ছেড়ে দিতে রাজি। ট্রাম্প ইরানকে 1 মাসের আলটিমেটাম দিয়েছেন। নেতানিয়াহু চাইছেন যুদ্ধ আর ট্রাম্প চাইছেন ডিল। কিন্তু প্রশ্ন হলো, এই শান্তি কি আসলেই শান্তি, নাকি আরো বড় ঝড়ের আগের নীরবতা? আজ আমরা জানবো সেই গল্প যা হয়তো বদলে দিতে পারে পুরো বিশ্বের ভবিষ্যৎ। আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডে থাকছে এমন তথ্য যা মূলধারার মিডিয়া আপনাকে বলছে না। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে যা বলবো তা আপনাকে চমকে দিতে পারে। বন্ধুরা চলুন শুরু করা যাক বিশ্বযুদ্ধের দোরগোড়ায় পৃথিবী, ইউক্রেন ও ইরান সংকট বিশ্লেষণ। দ্য আটলান্টিক ম্যাগাজিনে সবেমাত্র এক বিস্ফোরক খবর দিয়েছে। জেলেনস্কির পরামর্শদাতারা বলছেন ইউক্রেন হয়তো ডানবাস ছেড়ে দিতে রাজি। কি বলছে তারা? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যে ডানবাসের জন্য 4 বছর ধরে হাজার হাজার মানুষ মরছে, সেই ডানবাস এখন হতে পারে আলোচনার টেবিলে। কিন্তু এটা কেন ঘটছে বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। ইউক্রেনে যুদ্ধ শুরু হয়েছিল 2022 সালের ফেব্রুয়ারিতে। প্রায় 4 বছর হয়ে গেল। এই যুদ্ধে ইউক্রেন জানিয়েছে তাদের প্রায় 55,000 সৈন্য মারা গেছে, যদিও বাস্তব সংখ্যা হয়তো আরও বেশি। এর সাথে আছে হাজার হাজার নিখোঁজ। এখন মাঠের বাস্তবতা কি? রাশিয়া নিয়ন্ত্রণ করছে ইউক্রেনের প্রায় 21% ভূখণ্ড, লুহানস্কের প্রায় পুরোটা এবং ডনেস্কের 80% পুতিনের দখলে। শুধু তাই নয়, গত সপ্তাহে রুশ বাহিনী 2টি নতুন শহর দখল করেছে, ক্রিনচনে আর সবেস্তকভা। জাপোরজিয়া অঞ্চলে তারা ক্রমাগত এগিয়ে যাচ্ছে। প্রতিদিন ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে চলেছে রুশ সেনারা, আর ধীরে ধীরে ছোট হচ্ছে ইউক্রেনের মানচিত্র। জেলেনস্কি এখন একটা কঠিন সত্যের মুখোমুখি। তিনি বলছেন খারাপ চুক্তির চেয়ে কোনো চুক্তি না হওয়া ভালো। কিন্তু আসলে কি তার হাতে এখন অপশন আছে? তিনি যুদ্ধবিরতি চান, নিরাপত্তার গ্যারান্টি চান, কিন্তু সমস্যা হলো কে দেবে সেই গ্যারান্টি? আমেরিকা না ইউরোপ? এখানে একটা মজার কথা বলি। জেলেনস্কি আগে বলেছিলেন আমেরিকার সাথে তাদের নিরাপত্তা চুক্তি 100% রেডি, কিন্তু এখন তিনি স্বীকার করেছেন মৌলিক প্রশ্নগুলো এখনো অমীমাংসিত। এর মানেটা কি? মানে খুব সহজ, এখনো কিছুই নিশ্চিত না। আরও বড় কথা, ইউক্রেন ভাবছে এই বসন্তে একটা গণভোট করা। কেন জানেন? ডনবাস ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে বৈধতা দিতে। চিন্তা করুন, যে জমির জন্য এত রক্ত, এত ত্যাগ, সেটা ছেড়ে দেওয়ার জন্য জনগণের কাছে যেতে হবে। কিন্তু সবচেয়ে বড় টুইস্ট এখনো বাকি। এবার আসি আমেরিকার ভূমিকায়, আর এখানে গল্পটা আরো জটিল হয়ে যায়। দ্য আটলান্টিক রিপোর্ট করেছে একটি উদ্বেগজনক তথ্য। ট্রাম্প হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেন থেকে হাত গুটিয়ে নিতে পারেন। কেন? কারণ নভেম্বরে আমেরিকায় মিড টার্ম ইলেকশন, কংগ্রেসের 1/3 সিনেট আর পুরো হাউস অফ রিপ্রেজেন্টেটিভের নির্বাচন। ডেমোক্রেটরা চেষ্টা করছে কংগ্রেস দখল করতে। ট্রাম্পের জন্য এই ইলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যদি কংগ্রেস হারান, তাহলে তার প্রেসিডেন্সি হয়ে যাবে একরকম অচল। তাই তার রাজনৈতিক পরামর্শদাতারা বলছেন ইউক্রেন যদি দ্রুত সমাধান না হয়, তাহলে এটা হবে রাজনৈতিক বোঝা, ভোটারদের কাছে বিক্রি করা যাবে না। ইউক্রেনিরা এটা বুঝতে পেরেছে। তারা জানে সময় ফুরিয়ে আসছে। মে মাসের পর ট্রাম্প সম্পূর্ণ মনোযোগ দেবেন নির্বাচনে। তখন ইউক্রেনের কথা কে শুনবে? এই কারণে গত ফেব্রুয়ারি থেকে জেলেনস্কি চেষ্টা করছেন ট্রাম্পকে বোঝাতে যে তারা আপোষ করতে রাজি। এমনকি গত বছর জেলেনস্কি আর ট্রাম্পের মধ্যে একটা তর্ক বিতর্ক হয়েছিল হোয়াইট হাউসে, যা আমরা টেলিভিশনে দেখেছি। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ছিলেন সেখানে। এখন প্রশ্ন হলো, ট্রাম্প যদি হাত গুটিয়ে নেন তাহলে কি হবে? তিনি দোষ চাপাবেন কার উপর? রিপোর্ট বলছে তিনি দোষ দিতে পারেন ইউক্রেনকে
রাশিয়াকে অথবা দুজনকেই। বলবেন আমি ট্রাম্পের মুখের কথা বলছি, আমি চেষ্টা করেছি কিন্তু ওরা একগুঁয়ে ছিল। কিন্তু এর মধ্যেই আরেকটা শান্তি আলোচনা চলছে যেটা হয়তো আরও বিপজ্জনক। এবার আসে দ্বিতীয় ফ্রন্টে ইরান, আর এখানেই বিস্ফোরণের সম্ভাবনা সবচেয়ে বেশি। 12 ফেব্রুয়ারি 2026 হোয়াইট হাউসে 3 ঘন্টার একটা গোপন বৈঠক। একদিকে ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে বেঞ্জামিন নেতানিয়াহু। টেবিলের বিষয় ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি। বৈঠকের পর ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখলেন, আমি তার মুখের ভাষায় বলছি যাতে আপনারা কানেক্ট করতে পারেন। আমি জোর দিয়ে বললাম ইরানের সাথে আলোচনা চালিয়ে যেতে হবে, যদি ডিল হয় সেটাই হবে আমার প্রথম পছন্দ, কিন্তু যদি না হয় আমরা দেখব কি হয়। গতবার তারা ডিল করতে চায়নি, তারপর তারা মিডনাইট হ্যামারের মুখে পড়ল, সেটা তাদের জন্য ভালো হয়নি। আশা করি এবার তারা আরও যুক্তিবাদী হবে। কিন্তু ট্রাম্প শুধু হুমকি দিচ্ছেন না, তিনি একটা ডেডলাইনও দিয়েছেন, 1 মাস। তিনি বলেছেন, আমি ট্রাম্পের মুখের ভাষায় বলছি, আমরা পারি একটা ডিল করতে, আর আমি বিশ্বাস করি সেটা করতে হবে আগামী 30 দিনের মধ্যে। এখন একবার ভাবুন, 1 মাস 30 দিনে একটা পারমাণবিক চুক্তি যেখানে বছরের পর বছর আলোচনা হয়। আমেরিকা চাইছে 3টি জিনিস। নাম্বার 1, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করবে। নাম্বার 2, তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম সীমিত করবে। নাম্বার 3, বিভিন্ন গ্রুপগুলোকে সমর্থন বন্ধ করবে। ইরান কি বলছে? তারা বলছে, আমরা পারমাণবিক অস্ত্র চাই না, আমরা যাচাই বাছাই রাজি, কিন্তু অতিরিক্ত চাপের কাছে মাথা নত করব না। তাদের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এমনকি দেশের মানুষের কাছে ক্ষমাও চেয়েছেন। কেন জানেন? কারণ সাম্প্রতিক বিক্ষোভে 6,000-এরও বেশি মানুষ মারা গেছে। চিন্তা করুন, 6,000 মানুষ। এবং তিনি বলছেন, আমরা লজ্জিত। ভেতরে ভেতরে ইরান দুর্বল হয়ে পড়ছে, অর্থনীতি ধ্বংসপ্রায়, মানুষ ক্ষুব্ধ। এই অবস্থায় তারা কি ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করবে? নেতানিয়াহু ট্রাম্পকে বোঝাতে চাইছেন, শুধু পারমাণবিক চুক্তি যথেষ্ট নয়, ইরানকে সম্পূর্ণভাবে দুর্বল করতে হবে। তিনি চাইছেন ইরানের কাছে কোনো পারমাণবিক প্রোগ্রামই থাকবে না, এমনকি শান্তিপূর্ণও নয়। সব ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে হবে, সব গ্রুপগুলো বন্ধ করতে হবে। কিন্তু ট্রাম্প এতদূর যেতে চাইছেন না। কেন? নাম্বার 1, তিনি পিস মেকার হিসাবে ইতিহাসে নাম রাখতে চান, যুদ্ধবাজ নয়। নাম্বার 2, তার ভোটাররা আর মধ্যপ্রাচ্যে যুদ্ধ চায় না। আমেরিকা ফার্স্ট মানে হলো আমেরিকান সৈন্যদের বাড়িতে ফিরিয়ে আনা। নাম্বার 3, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার নির্বাচন আসছে, তিনি ভোটারদের কাছে গর্ব করে বলতে চান, আমি শান্তি এনেছি। কিন্তু এই মুহূর্তে আমেরিকা পারস্য উপসাগরে একটা বিশাল সামরিক শক্তি জড়ো করেছে, এয়ারক্রাফট ক্যারিয়ার, যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান, সব কিছু। এমনকি দ্বিতীয় আরেকটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানোর কথাও ভাবছেন ট্রাম্প। এটা একটা স্পষ্ট বার্তা ইরানের জন্য, ডিল করো নইলে খবর আছে। গত সপ্তাহে আবুধাবিতে বসেছিল আরেক দফা আলোচনা। এবার ছিল ত্রিপক্ষীয়, আমেরিকা, রাশিয়া, ইউক্রেন। ফলাফল তেমন কিছু নয়। আর ওমানে ইরানের সাথে হয়েছে আলোচনা। জেরেড কুশনার আর স্টিভ উইটকফ দুজনেই ছিলেন, ট্রাম্পের জামাই আর তার শান্তিদূত। তারা বলছেন আলোচনা ইতিবাচক। ইরানও বলছে একই কথা, কিন্তু বাস্তবে এখনো কোনো ব্রেক থ্রু নেই। আর যতদিন ব্রেক থ্রু না হচ্ছে ততদিন বাড়ছে যুদ্ধের ঝুঁকি। এতক্ষণ যা বললাম এগুলো তো উপরের ভাষা কথা। এবার আসি আসল ঘটনায়। ইউরোপীয় বুদ্ধিজীবী মহল, বিশেষ করে পোল্যান্ড আর এস্তোনিয়া, তারা একটা ভয়ঙ্কর সতর্কবাণী দিয়েছে। তারা বলছে রাশিয়া আসলে কোনো শান্তি চায় না, তারা সময় নিচ্ছে, নতুন করে সৈন্য জড়ো করছে, অস্ত্র মজুত করছে। এস্তোনিয়ার ফরেন ইন্টেলিজেন্স রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, ক্রেমলিন এই আলোচনাকে ব্যবহার করছে একটা ম্যানিপুলেশন টুল হিসাবে। পোল্যান্ডের প্রেসিডেন্টের উপদেষ্টা বলছেন, রাশিয়া গেম খেলছে, তাদের আসল লক্ষ্য একই, ইউক্রেনকে পদানত করা এবং সম্ভব হলে অন্য দেশগুলোতেও হামলা চালানো। ভাবুন তো, ন্যাটোর সদস্য দেশগুলো যদি এমন মনে করে, তাহলে বুঝতে পারছেন তো পরিস্থিতি কতটা জটিল। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলছেন তিনি পুতিনের সাথে কথা বলতে চান, কিন্তু এখনো সেটা হয়নি। ম্যাক্রোর উদ্বেগ হলো, ট্রাম্প আর পুতিন যদি দুজনে মিলে সিদ্ধান্ত নেয়, তাহলে ইউরোপের স্বার্থ কে দেখবে? তিনি বলছেন এই ফরম্যাট অপটিমাল নয়। আমেরিকানরা রাশিয়ার সাথে কথা বলছে, কিন্তু ইউরোপিয়ানরা নেই, এটা ঠিক না। এবং এখানে লুকিয়ে আছে আরেকটি ভয়ঙ্কর
সম্ভাবনা। যে প্রশ্নগুলোর উত্তর এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? দুটি সংকট, দুটি আলোচনা, কিন্তু কোনো সমাধান নেই। ইউক্রেনের জেলেনস্কি হয়তো ডনবাস ছাড়তে রাজি, কিন্তু সেটা কি টেকসই শান্তি আনবে, নাকি পুতিনকে আরো শক্তিশালী করবে পরবর্তী আগ্রাসনের জন্য? ইরানে ট্রাম্প চাইছেন ডিল, কিন্তু নেতানিয়াহু চাইছেন যুদ্ধ। এই দুই টানাপোড়েনের মধ্যে কোনটা জিতবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকার মিড টার্ম ইলেকশনের পর যদি ট্রাম্প হাত ধুয়ে ফেলেন, তাহলে কি হবে? এই মুহূর্তে বিশ্ব দাঁড়িয়ে আছে একটা ক্রস রোডে। একদিকে শান্তির সম্ভাবনা, অন্যদিকে আরো বড় সংঘাতের আশঙ্কা। যেটা বলতে চাইছি, এই শান্তি আলোচনা আসলে হয়তো যুদ্ধেরই আরেকটা রূপ, কূটনীতির মাস্ক পরা সংঘাত। আপনার মতামত কি? ইউক্রেন কি ডনবাস ছেড়ে দিতে পারে? ইরানের সাথে কি ডিল হবে, নাকি যুদ্ধ হবে? কমেন্টে জানান আপনার চিন্তা। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন যদি এমন বিশ্লেষণ নিয়মিত দেখতে চান। কারণ বিশ্ব রাজনীতি এখন প্রতিদিন বদলাচ্ছে, আর আমরা আপনাকে জানাবো সত্যিটা, যেটা মূলধারার মিডিয়া এড়িয়ে যায়। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানটি আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরব নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরো বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।